জি। মানে আপনি যেটাকে ক্র্যাকডাউন বলতেছেন 28 অক্টোবর, এর থেকে বড় বড় ঘটনায় তো আপনি চায়ের কাপটাও নামায় রাখেন নাই টেবিলের উপর। কেন কেন আমরা 17 বছর আমরা আপনি আন্দোলনটাকে চাই চালিয়ে খাইতেছিলেন, গেছি। আপনি চাই না, না, খাইতেছিলেন, আমরা- ধরেন না, না, 90-তে যে এই এটা- ঘটনা পুলিশ ঘটাইছে, সরি, জি। সেগুলি তো হয়তো আপনি চায়ের কাপটাও নামায় রাখেন নাই, সেটাকে আপনি ক্র্যাকডাউন বলতেছেন 28 অক্টোবরের ঘটনা। না, 28 অক্টোবরে আমি বলছি যে আমাদের উপরে যে পরিমাণ ক্র্যাকডাউনটা হলো এবং তার আগেও আমরা 17 বছর ব্যাপী এই সরকারের বিরুদ্ধে কখনো আমরা থেমে থাকিনি, অবিরাম ভাবে আমরা আন্দোলন সংগ্রাম চালিয়ে গেছি। আমাদের গুম খুন কত হয়েছে দেখেন। এই আপনার লাস্ট যে 34 দিনের যে আন্দোলনে এই সরকার পতন হলো, সেখানেও আমাদের প্রায় 150 নেতাকর্মীকে হত্যা করা হয়েছে এবং এ পর্যন্ত আমাদের বিএনপির 29 লাখ নেতাকর্মীর নামে আপনার মিথ্যা মামলা দেওয়া হয়েছে। কত ইলিয়াস আলীর মতো একজন ছাত্র নেতাকে গুম করেছে, চৌধুরী আলমকে গুম না, করেছে, হেল ভাই, কত লোককে গুম এগুলি তো করেছে, খুন করেছে। হেল ভাই, আমরা- এগুলি তো আমরা যে বহুবার আমাদের বলা ইয়ার হয়েছে, কমিশন- কিন্তু হেল ভাই, আমি কিন্তু- আপনার কিন্তু আপনি যখন কনসেন্সের বলেন- কাছে, আমি আপনার না, না, কনসেন্সের কাছে এটা প্রশ্ন করতে চাই, আমি আপনার খালেদ ভাই, কনসেন্সের কাছে যখন আপনি প্রশ্ন বলেন করতে যে চাই। চায়ের কাপ, আমরা যখন বলছেন যে আমরা এসি রুমে ছিলাম, হ্যাঁ। তখন প্রতিবাদটা করি যে Okay. আমরা 17 বছর আন্দোলন সংগ্রাম করলাম, ঘর ছাড়া বাড়ি ছাড়া হলাম। আপনি যদি এখন এটা বলেন, আর আমাদের অন্য অন্য রাজনৈতিক দল তারাও আমাদের সাথে যুগপৎ আন্দোলন করেছে, আমি কাউকে খাটো করে বলছি না, আমি কাউকে খাটো করছি না, কিন্তু 17 বছরে আমাদের এই আত্মত্যাগকে, আমাদের দলের উপর যে পরিমাণ অত্যাচার করা হয়েছে, আমাদের দলকে ধ্বংস করবে জন্য আমাদের Yeah. নেতা, আমাদের নেত্রী না, absolutely. এবং খালেদা জিয়া, যিনি Absolutely. আপনার আজকে বাংলাদেশের ইউনিটির প্রতীক, তার বিরুদ্ধে 33টা মামলা দেওয়া হয়েছে Absolutely. আমাদের, Absolutely. এবং তাকে Absolutely. 7 বছর জেলে রাখা হয়েছে। হেল ভাই, আমাদের হেল ভাই, থেকে বড় অত্যাচার absolutely. কে হয়েছে? হেল ভাই, এখন absolutely. আপনি বলছেন, এখন যেটা বলছেন যে তাদের বিরুদ্ধে যখন মামলা হয়, আমরা কিন্তু বলেছিলাম যে মামলাটা আপনার ন্যায্যতার ভিত্তিতে হতে হবে এবং এই মামলায় যেন আচ্ছা, ঠিক আছে, আইনগত আমি দিকটার ইতিহাসের কথা দিকে- বারবার বলেছি। হেলাল ভাই, হেলাল ভাই, অথচ হেলাল ভাই। দেখেন 111-এ যখন আমাদের নেতাদেরকে গ্রেফতার করা হলো, তখন কিন্তু আমরা আমাদের সহযোগী, আমাদের জোট সঙ্গীত থেকে আমরাও কোনো বিবৃতি পাইনি। এটা আমি বলতে চাচ্ছি না, আপনি বলছেন তাই বলছি। আচ্ছা হেল ভাই, আমরা আমি কিন্তু আমি তখন ইতিহাসের দিকে বলছি না যে- যাই, হেল ভাই, আমার গলায় ব্যথা একটু, এই জন্য আস্তে কথা কইতে হইতেছে। এই যে ইতিহাসের দিকে না যাই, ব্যাপারটা কি বিএনপির আচরণ দিকে কি এইটা মনে হয় না যে ডেফিনেটলি বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল, এখন আবার আওয়ামী লীগ অনুপস্থিত, তার মানে হচ্ছে বাংলাদেশে যদি এখন ইলেকশন হয় বিএনপি 280টার বেশি সিট পাবে, এটা আমি নর্মালি বুঝতে পারি। তো বিএনপি এখন 280টার বেশি সিট পাবে, বিএনপি অস্থির হয়ে গেছে যে বিএনপি 280 সিট পায় এসে তারেক সাহেব এসে প্রধানমন্ত্রী হবে, বেগম জিয়া যদি রাজনীতিতে থাকতে চান প্রেসিডেন্ট হবেন বা অন্য কোনো কিছু হবেন, জনাব আজিজুল বারী হেলাল বড় একজন মন্ত্রী হবেন, বা কী হবেন আমি জানি না। এবং এইটার জন্যই অস্থির হয়ে গেছেন, যেইটার এই জন্য যখনই আমরা সংস্কারের কথা বলি, যখন আমরা বলি আমরা কি একই জায়গায় আসব, তখন আপনারা এটা পছন্দ করেন না। যখন এইটার মধ্যে এটা বলা হয় যে ভাই আপনাদের সঙ্গে তো জামাত ছিল, আপনাদের সঙ্গে তো বাম দল ছিল, জনাব সাকি ছিল, জনাব নূর ছিল, এগুলি কথা শুনলেও আপনাদেরকে কষ্ট লাগে। আপনার উপর থেকে দেখেন হ্যাঁ তোমাদেরকে দিয়ে দিব না 5-10টা আসন, এরকম একটা ভাব আপনাদের, তাই না হেলাল ভাই? এইটা আপনি বলছেন, এর কোনো সোর্স আমি জানি না, সোর্স থেকে আপনি বলছেন। আপনি যে বলছেন অস্থির, আমরা অস্থির হবো কারণ সমস্ত রাজনৈতিক দল, জামাত ইসলামকে নির্বাচন চাচ্ছে না, বাম সংগঠনগুলোকে নির্বাচন চাচ্ছে না। আর আমরা রাজনৈতিক অভিজ্ঞতা থেকে বলছি যে আপনি 111-এর সময় আপনি দেখেন যেই সরকারটা 2 বছর অন্যায়ভাবে ক্ষমতায় থাকলো, 3 মাসের সরকার 2 বছর থাকলো, সেই 2 বছর থাকার ফলে যে 17 বছরের একটা ফ্যাসিবাদ তৈরি হয়েছিল, সেই 17 বছরের ফ্যাসিবাদকে তাড়াতে কত রক্ত এবং সংগ্রামের প্রয়োজন হলো। আবার কি আমরা দেখতে পাচ্ছি যে আবারও যদি এরকম, এই সরকারের মেয়াদ এখনো অনিশ্চিত, আপনারা যদি এরকম এবং এই সরকারের মধ্যে আপনার 111-এর কুশীলবরা কিন্তু রয়ে গেছে এবং ফ্যাসিবাদের কুশীলবরা রয়ে গেছে, এখন তারা আপনার তাদের মেয়াদটাও এখন পরিষ্কার করে বলছে না। সুতরাং আবারও কি আবার খুব পরিষ্কার করে বলছে, খুব পরিষ্কার দুটো ডেট যেখানে বলেন, দুটো ডেট দুটো ডেট না হেলাল ভাই, একটা ইয়া বলছে যে মানে হয় ডিসেম্বর থেকে জানুয়ারি জুন পর্যন্ত, একটা এটাকে স্প্যান বলছে, আইদার অর মিন্স আইদার আর অর না রে ভাই, যখন এটা জানুয়ারিতে সময় হলে জানুয়ারি ফেব্রুয়ারি। এখানে আরেকটা কথা বলছে যে যদি সংস্কার কমিশন যে সমস্ত প্রস্তাব দিছে সেগুলো যদি রাজনীতিবিদরা না মানে তাহলে তিনি নির্বাচনে যাবে। তাহলে আমার প্রশ্ন, আপনার এই পণ্ডশ্রম কেন? রাজনীতিবিদরা যদি না মানে তাহলে আপনি নির্বাচনে যাবেন, তাহলে এই সময় ক্ষেপণ করছেন কেন? সময়
বলেন। ক্ষেপণ করে ঠিক আপনি না। বাংলাদেশের স্থিতিশীলতাকে নষ্ট করে এই আমি আসতেছি হেলাল ভাই, আমি আপনার কাছে আসবো। হেলাল ভাই, আমি আপনার কাছে আসবো। আমি একটু মাসুদ ভাইয়ের কাছে যাই। মাসুদ ভাইয়ের কাছে যাওয়ার আগে দর্শকদের কাছে একটা প্রশ্ন করছিলাম যে আমাদের রিজভী ভাই, আমাদেরও মানে আমাদের আরেক নেতা, বিএনপি নেতা, তিনি এখন জনাব রুহুল কবির রিজভী মন্তব্য করেছিলেন যে সব শিক্ষা প্রতিষ্ঠানকে জামায়াতিকরণ করা হয়েছে। সেইটা সঠিক বলে মনে করেন কিনা? শতকরা 41% মনে করেন যে হ্যাঁ সেটা সঠিক, শতকরা 59% দর্শক মনে করেন যেটা সঠিক না। 61,000 দর্শক এর মধ্যে ভোট দিয়েছেন। ইন্টারেস্টিং। আমি জনাব শফিকুল ইসলাম মাসুদ আপনার কাছে সরাসরি যেতে চাই যে বর্তমান উপদেষ্টাদের মধ্যে মাসুদ ভাই কতজন আপনাদের লোক? খালিদ ভাই, দুটো বিষয় একটু আপনার অনুমতি নিয়ে বলি। একটা হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকারের ব্যাপারে একটু আগে যে আলোচনাটা হলো যে ব্যর্থতা বা ওনাদের দায়বদ্ধতার প্রসঙ্গটা, আন্দোলন একটার পর একটা আসছে। আসলে দেখেন, এই 17 বছরের মাঝে তো নানান বঞ্চনা ছিল মানুষের। সেখানে সরকার কিন্তু এই মাত্র 6 মাসে 136টা আন্দোলনকে তারা মোকাবেলা করেছে এবং সেটাতে ফেস করেছে তারা। দ্বিতীয় হচ্ছে যে যেটা বলা হচ্ছে যে একদল ভারতে পালিয়েছে আর একদল পরাজিত হয়েছে। এখন যদি আমরা এটা জনগণের কথা যদি বলি, যে জনগণ তো এখন এটাও বলে যে একদল তো এখনো লন্ডনে আছে এবং আর একদল তো এখন এই দেশে বসে তারা ভারতের কোলে এতটা ঢলে পড়েছে যে বিগত 17 বছরের সরকার যা যা বলেছে এখন তারা ঠিক সেই কথাগুলোই, জামাতিকরণ হয়ে গেছে, আবুল বারাকাত সাহেব যেভাবে বলতেন, ব্যাংক জামাতিকরণ হয়ে গেছে, শিক্ষা প্রতিষ্ঠান জামাতিকরণ হয়ে গেছে। সৎ, যোগ্য, দক্ষ মানুষ যদি কোথাও বসে, সে যদি জামাত হয়, তাহলে তো দেশের 18 কোটি মানুষ জামাত। সেই কথা তো 24-এর আন্দোলনে আমাদের মা বোনেরা, ভাইয়েরা, ছাত্র জনতা তো এই কথা বলেই তো ফ্যাসিস্টদের সামনে বুক পেতে দিয়েছে। যদি আমি এটার কারণে যদি আমি জামাত হই, আমার কাছে মাসুদ ভাই, আমার কাছে মাসুদ ভাই, জামাতিকরণ হলে মাসুদ ভাই আমি একটু বলি, একটু বলে রাখি আমাদের অবস্থাটা, আমরা একটু অবস্থাটা বলে রাখি। জামায়াতিকরণ হইলে কিন্তু আমাদের কোনো সমস্যা নাই। জামায়াতিকরণ হোক, পুরা বাংলাদেশ জামায়াতের গাইডবুক দিয়ে চলুক, এটা আরো ভালো। কিন্তু সেইটা জনগণের ম্যান্ডেট নিয়ে এসে করা উচিত না। আপনাদেরই তো ভোটের জন্য অস্থিরতা থাকা উচিত। এটা তো আমরা বলছি না, এটা বলছি যে কেউ কেউ যখন এটা বলেন তখন তো এটা দুর্ভাগ্যজনক, এটা দুঃখজনক না। আর আপনি যে কোশ্চেন করেছেন, এই অন্তর্বর্তীকালীন সরকারের কোনো একজন উপদেষ্টাও তো কোনো দলের হওয়ার কোনো সুযোগ নেই। এটা তো জনগণের সরকার, জনগণের অন্তর্বর্তীকালীন সরকার। কোনো দল থেকে এটা তো নামই বলা হয় না, এটা তো নামই বলা হয়েছে নির্দলীয় অন্তর্বর্তীকালীন সরকার। না, এই পছন্দ অপছন্দের প্রশ্নটা তো আপনি আইডেন্টিফাই করতে পারবেন না। পছন্দ অপছন্দ ডিপেন্ড করবে যে তিনি সততার সাথে, দেশপ্রেমের সাথে কাজ করতে গিয়ে যদি হেলাল ভাইয়ের সাথে মিলে যায়, তিনি হেলাল ভাইয়ের মানুষ। তিনি যদি আপনার সাথে মিলে যায়, আপনার মানুষ। তিনি যে আমার সাথে মিলে যান, আমার মানুষ। যদি সেটা 18 কোটি মানুষের সাথে মিলে যায়, তিনি 18 কোটি মানুষের। আপনার সাথে তো তিনি তো কোনো একজন ব্যক্তির হবে না, তিনি তো কোনো ব্যক্তির হবে না। মাসুদ ভাই, আপনার এটা করাটা তো ঠিকও হবে না, আপনার সাথে কেউ বলতে পারবে আপনার সাথে না, বলাটাও ঠিক হবে না। মাসুদ ভাই, আপনার সাথে তো বুদ্ধি দিয়ে, কথা দিয়ে, কোনোটা দিয়ে পারবো না। না প্লিজ, সরল করে বলি যে মাসুদ ভাই, আপনারা যখন আর্মি আপনাদেরকে ডাকছিল, তখন কি আপনাদেরকে কোনো উপদেষ্টাদের নাম দিতে বলছিল যে এই 5 জন যারা দেশ চালাবে তাদের মধ্যে থেকে 5 জনের কথা বলেন? সেটা তো শুধু আমাদের না, সেটা সব দলের। আপনাদেরকে ডাকছিল কিনা? আমি যেটুকু জানি যে অলমোস্ট সব দলের কাছ থেকেই তারা পরামর্শ প্রস্তাবনা নিয়েছেন। সেই প্রস্তাবনা কোন দলই তার দেশ